হচ্ছে আমাদের 27 ডিসেম্বর। সো আপনাদের আজকে যারা ক্যারেটের অ্যাডমিশন টেস্ট দিয়েছেন তাদের আজকে এক্সাম ছিল, তাই না? ইজন্ট ইট, ইফ আই এম নট রং? কেউ কি দিয়েছেন এক্সাম 27 ডিসেম্বর? আচ্ছা, অলরাইট, কোনো প্রবলেম নাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে ক্লাস 7-এর জার্নির জন্য তার প্রিপারেশন সিস্টেমটা কেমন হতে পারে সেটা থেকে স্টার্ট করব। ঠিক আছে? ওকে। সো তোমরা অলরেডি জানো, আই এম হিয়ার টু ইনস্ট্রাক্ট ইউ অ্যান্ড হেল্প ইউ উইথ ইংলিশ, সো ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। অ্যান্ড আমার যদি আজকে কেউ কেউ নতুন থাকো তার জন্য জাস্ট আমার শর্ট ইন্ট্রোডাকশন। আমার নাম হচ্ছে তনিমা তাসিন তন্দ্রা, অ্যান্ড আমি ফেনী গার্লস ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট, অ্যান্ড কারেন্টলি আই এম পারসুইং মাই স্টাডি ইন ইউনিভার্সিটি অফ ঢাকা। অলরাইট। ওকে, আচ্ছা। সো আমাদের, আমরা যে হচ্ছে ক্লাস 7 উঠেছি, আমরা সেকেন্ড পেপারগুলো হচ্ছে পড়ি, বাট ফার্স্ট পেপারে যেটা হয় আমরা টেক্সট বুক পড়ে যাই, বাট আমরা ঠিক প্র্যাকটিসের সাথে অ্যালাইন করে সবসময় পড়তে পারি না, তাই না? এরকম কিছু প্রবলেম হচ্ছে আমাদের হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই আজকে হচ্ছে আমরা স্টার্ট করব আপনাদের টেক্সট বুকের পার্টটা, বাট একটু আমরা দেখবো যে আমাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? লাইক আমরা স্টার্ট করার আগে আপনাদের আহ কিরকম, তোমার একটা টেক্সট আমরা কেন, মানে কিভাবে পড়বো, কোন অ্যাঙ্গেল থেকে পড়বো, আমরা হচ্ছে আজকে সেই এইমস গুলো আগে ঠিক করে নিয়ে দেন আমরা পড়াশোনায় ঢুকবো। ঠিক আছে? সো ফর টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি হচ্ছে আজকে তোমাদের বইয়েরই জাস্ট একটা ইউনিট চুজ করেছি। সো সেই ইউনিটটা আমরা দেখবো, দেন কোয়েশ্চেন কোন স্ট্যান্ডার্ড বা কোন ক্যাটাগরি আসতে পারে সেটা হচ্ছে আমাদের মেইন এইম থাকবে পড়ার শুরুতে। ঠিক আছে? ওকে, আচ্ছা। সো আজকের আমাদের লার্নিং আউটকাম থাকবে, আজকে আমরা স্টোরিটা পড়বো, মানে টেক্সট বুকের স্টোরিটা খুব ভালো মতো পড়া, দেন হচ্ছে আমাদের এক্সামে সেই স্টোরিজ গুলো বা সেই টেক্সট গুলো থেকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে সেটা একটু রিলেট করে দেখা। ঠিক আছে? অলরাইট। সো ফার্স্টে তাই আমরা দেখবো মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে আপনাদের, লাইক কি কি পড়বো, কিভাবে পড়বো, সেই জিনিসগুলো দেখার জন্য আমরা ফার্স্টে দেখবো মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। আচ্ছা। সো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আপনাদের ক্লাস ক্লাস সরি, মানে ক্লাস 6 এখানে লেখা বেসিক্যালি হচ্ছে এটা আপনাদের 6, 7, 8-এর একটা কমন আপনাদের যে স্ট্রাকচারটা। ঠিক আছে? সো তোমাদের হচ্ছে এখানে ইউজুয়ালি তোমাদের 100 মার্কসের এক্সাম থাকে, তার মধ্যে আপনাদের সিন প্যাসেজ থাকে হচ্ছে 2টা। সো আমরা যখন টেক্সট বুক পড়বো, আমাদের টেক্সট বুক পড়ার সময় আমাদের এইম থাকবে হচ্ছে সিন প্যাসেজের দিকে, মানে এই যে সিন প্যাসেজ গুলো এরা হচ্ছে আপনার টেক্সট বুক থেকেই আসে। দ্যাটস ওয়াই বেসিক্যালি ইট ইজ নেমড অ্যাজ সিন প্যাসেজ। সো এখন আমরা যেহেতু পড়ছি এক্সামের, আমাদের একটা টার্গেট অবশ্যই, সব পড়াশোনা এক্সামের জন্য না, আমরা অবশ্যই বাইরে রেলেভেন্ট অনেক কিছু শিখবো, বাট যেহেতু আমাদের এক্সামের প্রিপারেশনটাও দরকার, তাই আমরা আগে দেখবো আমাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে। সো সিন প্যাসেজ যখন আমরা পড়বো তখন আমার খেয়াল রাখতে হবে এমসিকিউ কিরকম হতে পারে। এমসিকিউর জন্য আমার প্রতিটা পয়েন্ট ভালো মতো পড়তে হবে এবং বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। কারণ আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের এই যে এমসিকিউ বা কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো, তারা বেশিরভাগই আপনার কম্প্রিহেন্সিভ, অর্থাৎ ইটস নট মেমোরাইজ বেসড, যে তুমি হচ্ছে শুধু দেখে একটা সাল, অলওয়েজ হচ্ছে একটা সাল থেকে প্রশ্ন, একটা লাইন থেকে প্রশ্ন আসবে না। তোমাকে একটু কম্প্রিহেন্ড বা নিজের মধ্যে একটু বুঝে নিজের একটা অ্যান্সার তৈরি করতে হবে, নিজের থিমটা পারসিভ করতে হবে, মানে তোমাকে বুঝতে হবে টু অ্যান্সারিং দ্য এমসিকিউ অর শর্ট কোয়েশ্চেন। তারপরে আমাদের গ্যাপ ফিলিং থাকবে। তোমরা গ্যাপ ফিলিং হচ্ছে, তোমরা আই আই গেস তোমাদের পছন্দের একটা আইটেম গ্যাপ ফিলিং। দেন ভোকাবুলারি, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। সো এই ভোকাবুলারি এটা হচ্ছে আপনাদের 2টা সিন প্যাসেজ থাকবে, সেখানে সেকেন্ড যে সিন প্যাসেজটা থাকবে এটাও বই থেকে থাকবে, এখান থেকে হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং থাকবে, ভোকাবুলারি থাকবে। ঠিক আছে? সো আজকে যেহেতু আমরা বললাম আমরা একটা প্যাসেজ চুজ করেছি, সেটা পড়বো অ্যান্ড অ্যাপ্লাই করব কিভাবে এই কোশ্চেন গুলো আসতে পারে সেখান থেকে। সো যার জন্য হচ্ছে আমরা আজকের ফার্স্ট পার্টটা দেখবো, এমসিকিউ কিরকম হতে পারে, অ্যান্সারিং কোশ্চেন কিরকম হতে পারে। দেন আমাদের পার্ট থাকবে যে ভোকাবুলারি যে পার্টটা, এটা তো হচ্ছে আমরা পড়ার সাথে সাথেই বুঝে ফেলবো। ঠিক আছে? ওকে। সো আমরা সামনে যাই, আর এট দ্য এন্ড অফ দ্য ক্লাস এই যে এমসিকিউ আপনারা শিখলেন কিভাবে অ্যান্সার দিতে হয়, শেখার পরে আপনারা ছোট্ট একটা ট্রায়াল করে দেখবেন যে তোমরা অ্যান্সার করতে পারছো কিনা। ওকে, আচ্ছা। সো আমরা হচ্ছে একটু, যেহেতু এখন আমরা বই পড়বো, আমরা হচ্ছে একটু টেক্সট বুকে চলে যাই, আমাকে একটু 30 সেকেন্ড টাইম দেন। ওকে ম্যাম।
আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে বাচ্চারা? Yes, ক্যান ইউ সি ma'am. দ্য পিডিএফ? ওকে, অলরাইট, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা হচ্ছে ইউনিট 4-এরই, আপনাদের ইউনিট 4-এর একটা চ্যাপ্টার আর নিউ জেনারেশন, এই চ্যাপ্টারটা থেকে, অর্থাৎ এই স্টোরিজ বা এই টেক্সটটা থেকে হচ্ছে আমরা ট্রাই করে দেখবো, ঠিক আছে? সো প্রতিটি টেক্সট পড়ার আগে, যেহেতু এখন আমরা ক্লাস 7 হয়ে গিয়েছি, আমাদেরকে শুধু হচ্ছে পরীক্ষা বা টেক্সটের কথা চিন্তা করে পড়লে হবে না, একটু আইডিয়াও জেনে, মানে একটু আইডিয়াও জেনে নিতে হবে যে কেন টেক্সটটা লেখা হচ্ছে, বা তোমাকে এখন এই স্ট্যান্ডার্ডে, মানে তুমি এখন ক্লাস 7-এ পড়ো, তোমাকে কেন এখন এই আইডিয়াটা দিতে চাচ্ছে, জেনারেশনের আইডিয়াটা, ঠিক আছে? সো দেখেন এখানে কি বলা হচ্ছে ফার্স্টে, যে এটা পড়ার পর আমরা কি কি জানতে পারবো। কনসেপ্ট অফ জেনারেশন এন্ড নেমিং অ্যান্ড ইটস হিস্টোরিক্যাল কনটেক্সট, অর্থাৎ এই যে জেনারেশন, আমরা যে বিভিন্ন জেনারেশনকে নাম করি, ঠিক আছে, এইটার মানে কনসেপ্টটা আমরা শিখবো, ঠিক আছে? এবং ইতিহাসে এরকম জেনারেশনদের কি কি সিগনিফিকেন্স ছিল সেগুলো আমরা জানতে পারবো, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার এই যে আপনারা কি জেন জি শব্দটা শুনেছেন? জেন জি বা জেনারেশন জেড? Yes, ma'am. হ্যাঁ, সো ইউ আর ওয়েল হার্ড অফ ইট, আই ডোন্ট নো ওয়েল আন্ডারস্ট্যান্ড অফ ইট অর নট। সো তোমরা এটা শুনেছো। সো এখন যে জেনারেশনটা চলমান, লাইক যারা এখন ইয়তে আছে, ঠিক আছে, একদম লিডিং পজিশনে যারা, সেটা বলবো না, but যারা হচ্ছে এখন তাদের ইয়ত এজটাতে আছে, ঠিক আছে, যারা তাদের তারুণ্যে তারুণ্যে আছে, তো সেই জেনারেশনটা হচ্ছে জেনারেশন জেড। তাদের ইউনিক ক্যারেক্টারিস্টিক্স এবং চ্যালেঞ্জেস গুলো আমরা একটু দেখবো, তাদের বিশেষ বৈশিষ্ট্য কি, তাদের আগের জেনারেশন থেকে ডিফারেন্স কি, এবং তারা কি কি চ্যালেঞ্জ ফেস করছে বর্তমান পৃথিবীতে, এটা হচ্ছে আমরা দেখবো। তারপর হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে গ্লোবাল যে ইভেন্টস গুলো হয়, এদের কি ইনফ্লুয়েন্স পড়ে একটা জেনারেশনে, ঠিক আছে, বা একটা জেনারেশন আইডেন্টিতে, মানে একটা জেনারেশন যে তৈরি হয়, তার তৈরি হওয়ার জন্য আমাদের চারদিকের গ্লোবাল ইভেন্টগুলোর কি ধরনের এফেক্ট বা প্রভাব পড়ে। এন্ড তারপরে আমরা দেখব লেগাসি অফ জেনারেশনাল স্ট্রাগলস ইন বাংলাদেশ। এটা খুবই ফেভারিট টপিক হবে আশা করি আপনাদের, বিকজ এটা হচ্ছে আমাদের দেশের প্রতিটা জেনারেশনের যে এক একটা স্ট্রাগল এবং একটা লেগাসি রেখে গেছে, এবং নেক্সট জেনারেশন গুলো হচ্ছে তার জিল নিয়ে, সেই আইডিয়া নিয়ে, সেই ধারণ করে, ঠিক আছে, সেই চেতনা ধারণ করে যে স্ট্রাগল করে যাচ্ছে, আমরা সেটা দেখবো। আর লাস্টলি আমরা কি দেখবো? ইম্পর্টেন্স অফ গভর্নেন্স টু মিট দ্য নিডস অফ নিউ জেনারেশন, ঠিক আছে? সো গভর্নেন্সের বা এই যে আপনার কোনো কিছু একটা গভর্নেন্স, মানে কোনো কিছু আপনার চালিকা শক্তি, অপারেশন, ঠিক আছে, অপারেটিং সরকার, এই জিনিসগুলোর প্রয়োজনীয়তা কি নতুন জেনারেশনে, ঠিক আছে? অলরাইট। আচ্ছা, সো আমরা জেনারেশন দেখবো, তার আগে যদি আমরা একটু কথা বলি নি, জেনারেশনটা আসলে কি। জেনারেশনটা বেসিক্যালি কি আপনার টাইম লাইনের উপর ডিপেন্ড করে। ধরেন আমি হচ্ছে আমাদের যে টোটাল টাইম লাইন, সেই টাইম লাইনটা ধরে কিছু ফিক্স করে দিই। ফর এক্সাম্পল, আমি 1971 থেকে নিলাম, যেহেতু হচ্ছে আমাদের দেশের হিস্ট্রি আমরা কাউন্ট করি 71 থেকে, মানে বাংলাদেশের আর কি। সো 71 থেকে আমাদের এখন 25-এ আছি আমরা, 25 ইজ অলমোস্ট গোয়িং টু এন্ড। সো একে ফ্র্যাগমেন্ট করা হয়, ঠিক আছে, টাইম লাইনটাকে ফ্র্যাগমেন্ট করা হয়। ফ্র্যাগমেন্ট করে এটা ধরো 71 থেকে আমি ধরে নিলাম 71 থেকে 81-এর মধ্যে যারা, বা 85-এর মধ্যে যারা, তারা হচ্ছে একটা জেনারেশন। 86 থেকে তারপর হচ্ছে আপনাদের নেক্সট হচ্ছে আমাদের ধরেন 2000, হ্যাঁ 2002 পর্যন্ত একটা জেনারেশন, জাস্ট ফর এক্সাম্পল। দেন আবার 2 থেকে 12 পর্যন্ত একটা জেনারেশন, 12 থেকে 25 পর্যন্ত একটা জেনারেশন। লাইক এটা হচ্ছে বার্থ ডেট, ঠিক আছে, একটা জেনারেশনের বার্থ ডেট এই সময়ের মধ্যে, আর একটা জেনারেশন মানে জন্ম তারিখ আর কি, এই সময়ের মধ্যে জন্মগ্রহণ করা বা এই সময়ের মধ্যে জন্মগ্রহণ করা। সো এই বার্থ ডেটের উপরে, টাইম লাইনের বার্থ ডেটের উপরে আমরা জেনারেশন গুলোকে ডিফারেন্সিয়েট করি বা স্পেসিফাই করি, ঠিক আছে? বুঝতে পেরেছি আমরা জেনারেশনটা কি। Yes, miss. অ্যান্ড আমরা হচ্ছে এদেরকে নেমিং করে থাকি। বেসিক্যালি নেমিংটা হচ্ছে আমাদের ওই যে ওই জেনারেশনটা কি কি ফেস করেছে তাদের লাইফ টাইমে, তারা কি কি করেছে, কি কি লেগাসি রেখে গেছে, তার উপরে ডিপেন্ড করে আমরা সামনে দেখবো। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা বুঝে ফেললাম জেনারেশনের প্রায়র আইডিয়া কি হতে পারে জেনারেশন। এখন হচ্ছে একটু আমরা টেক্সটের দিকে তাকাবো, ঠিক আছে? সো টেক্সটে ফার্স্টে বলা হচ্ছে লিসেন টু দ্য সং কথা ক বাই শেজান অন ইন্টারনেট। তো তোমরা কি কথা ক গানটা শুনেছো? হ্যান্ড রেজ করতে পারো কেউ শুনে থাকলে। আচ্ছা, তাহলে হয়তো বা শোনা হয়নি, ইটস কমপ্লিটলি অলরাইট। সো আপনারা আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আজকে এটা সার্চ দিয়ে শুনবেন ইন্টারনেটে, ঠিক আছে? ওয়াই ইটস সো স্পেশাল। অলরাইট। আচ্ছা,
ঠিক আছে। সো এখানে দেখেন বলা হচ্ছে while singers from earlier generations were often too afraid to use music as a form of protest, artists like Shejan and Hanna have courageously spoken out. লাইক এই কথাটা হচ্ছে ধরেন এই যে সেজান আর হান্না যে জেনারেশনের তারা যে জেনারেশনের, তাদের আগের জেনারেশনে দেখা গিয়েছে যে যারা আমাদের সিঙ্গার বা আর্টিস্ট, তারা তাদের আর্টের মাধ্যমে, ধরো তোমার গানও তো একটা শিল্প, ঠিক আছে, নাচও একটা শিল্প, অভিনয় একটা শিল্প। সো এই যারা শিল্পী, তারা তাদের শিল্প দিয়ে ঠিক সমস্যাগুলো, আমাদের পরিবেশের যে সমস্যাগুলো বা প্রতিরোধগুলোর প্রোটেস্ট, যে হচ্ছে আমি একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, এই জিনিসগুলো আগের জেনারেশনে তুলে ধরেনি। ঠিক আছে, যেটা হচ্ছে শেজান আর হান্না করেছে। তারা তাদের জেনারেশন যে প্রবলেমগুলো ফেস করছিল, যে অন্যায়গুলো ফেস করছিল, তারা সেই জিনিসটা খুব সাহসিকতার সাথে তুলে ধরেছে, বলেছে তাদের গানের কথাতে। তাদের যে র্যাপ সং গুলো ছিল, সেখানে তারা তাদের এই যে অনিয়ম, অন্যায়, এই জিনিসগুলোতে তারা তুলে ধরেছে, প্রতিবাদ করেছে তারা তাদের শিল্পের মাধ্যমে। ঠিক আছে, their rap songs became anthem of the July uprising in 2024. So you already know যে 2024 সালে হচ্ছে আমাদের একটা আপরাইজিং হয়েছে, এবং তার ভিত্তিতে এখন আমাদের দেশ, এখনো আমরা সেই আপরাইজিং এর ধারার মধ্যে আছি। ঠিক আছে, সো এই যে 24 সালে যে আপরাইজিংটা, তাদের যে র্যাপ সংস গুলো ছিল, এই আপরাইজিং এর অ্যানথেমের মতো হয়ে গিয়েছিল, অর্থাৎ সঙ্গীত, জাতীয় সঙ্গীত যেটা আমরা বলি ন্যাশনাল অ্যানথেম। সো এই আপরাইজিং অ্যানথেমের মতো ছিল, লাইক থিমের মতো ছিল তাদের তাদের র্যাপ মানে সং গুলো। ঠিক আছে, তারপরে দেখেন দ্য নিউ জেনারেশন ইজ নো লঙ্গার অ্যাফ্রেড, দে আর ব্রেভ অ্যান্ড ডিফারেন্ট। সো এই যে পয়েন্টগুলো আমাদের মাথায় রাখা লাগবে। বলা হচ্ছে নতুন যে জেনারেশন, তারা একদমই অ্যাফ্রেড না, অর্থাৎ আগের জেনারেশনের সাথে মানে তুলনা করে, ঠিক আছে, তারা ব্রেভ অ্যান্ড দে আর ডিফারেন্ট, তারা একটু অন্যরকম, তাদের পার্থক্য রয়েছে। বাট হাউ ডু উই মেক সেন্স অফ দ্য ডিফারেন্স? What defines different generations and what are the connection that link them across time? So এই যে ডিফারেন্স আমি বলছি, তারা যেটু ডিফারেন্ট, এই ডিফারেন্স এটা আমি কিসের ভিত্তিতে বলছি, অথবা আমি কিভাবে ডিফারেন্ট জেনারেশনকে ডিফাইন করলাম, মানে ডিফাইন করতে মানে বুঝে সংজ্ঞায়িত করা, আমি কিসের বেসিসে, কোন ভিত্তিতে আমি বলতেছি যে ওই জেনারেশনটা ডিফারেন্ট, মানে কেন তারা পারতো, মানে কেন তারা অন্যদের থেকে আলাদা, অথবা তাদের কানেকশনটা কি। এই যে সময়ের টাইমলাইন দেখালাম আপনাদেরকে, অ্যাক্রস দ্য টাইমলাইন, তাদের আশপাশে যে জেনারেশন গুলো, অর্থাৎ তাদের আগের জেনারেশন বা যেটা পরের জেনারেশন হবে, তার কানেকশনটা কি। সো এই প্রশ্ন উত্তরগুলো হচ্ছে আমরা খুঁজবো আমাদের টেক্সটে। অ্যান্ড দিস কোশ্চেন্স আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইউ অলরেডি নো, আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখলাম, আপনাদের অ্যান্সারিং কোশ্চেন একটা পার্ট আছে। ঠিক আছে, সো অ্যান্সারিং কোশ্চেন পার্টের জন্য এই ধরনের কোশ্চেন একদম বই থেকে না তুলে দিল, এই ধরনের থিমের কোশ্চেন গুলো আসতে পারে। সো দিস আর very significant point to be noted. আচ্ছা, তাহলে এখন আমার চ্যাপ্টারের ভিতরে যাই। আমরা ইন্ট্রোডাকশন শেষ করলাম, ভিতরে যেয়ে দেখি আমাদের জন্য কি আছে। সো আমি যে আপনাদেরকে টাইম লাইনের কথা বলেছি, এটা যদি একটু জুম করে দেখেন, আচ্ছা আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এই বক্সটা। এখানে দেখেন কিছু টাইমিংস দেয়া আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? স্লাইডটা দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ভেরি গুড, অলরাইট। সো দেখেন এখানে কি কি বলা আমাদের। এখানে যদি আপনি পিছন থেকে শুরু করেন, একটা দেয়া হচ্ছে লস্ট জেনারেশন, তারপরে দেয়া হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের এই যে সাইলেন্ট জেনারেশন, সরি, বিফোর হচ্ছে আপনার গ্রেটেস্ট জেনারেশন, ঠিক আছে, দেন সাইলেন্ট জেনারেশন, দেন বেবি বুমার্স, ওকে, দেন জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস, তারপরে কি জুমার্স বা হচ্ছে জেনারেশন জেড, যেটা আপনারা বললেন যে জেন জি, ঠিক আছে, দেন জেনারেশন আলফা। তো তোমরা বার্থ টাইমিংটা দেখতে পাচ্ছো, 1997 থেকে 2012 এর মধ্যে যারা হয়েছে, মানে যাদের বার্থ টাইম ওইটা, তারা জেনারেশন জেড বা জুমার্স, যারা হচ্ছে এখন ইয়থ। 1981 থেকে 96 এ যারা হয়েছে, তাদেরকে বলছে মিলেনিয়ালস, এটার আগের জেনারেশন। ঠিক আছে, যারা ধরেন হচ্ছে বেশিরভাগ হচ্ছে এখন কাইন্ড অফ লিডিং লিডিং এর কাছাকাছি আছে, ঠিক আছে, বা লিডিং এ আছে। সো এই দুইটা জেনারেশন হচ্ছে এখন বিভিন্ন বড় বড় ক্ষমতায় বা লিডিং এ আছে। ঠিক আছে, আর এরা হচ্ছে এখন ইয়থে আছে। আর দিস আলফা, এরা হচ্ছে এখনো বাবু। ঠিক আছে,
আচ্ছা, সো আমি হচ্ছে আপনাদেরকে একটু কোয়েশ্চেন করি, আপনাদের বার্থ ইয়ারটা কি আমাকে একটু জানাবেন? চ্যাট বক্সে জানাতে পারো বা জাস্ট বলতে পারো তোমাদের দুই একজন, মানে তোমাদের হচ্ছে জন্মসাল কত, সো আই ক্যান সো দ্যাট আই ক্যান ফিগার আউট যে আপনারা কোন জেনারেশনের মধ্যে পড়েন। মিস আমার 2013। 2013, সো ইউ আর দ্য আর্লিয়েস্ট আলফা, তাই না? বিগিনিং অফ দ্য আলফা, ভেরি গুড, কনগ্রাচুলেশন। ওকে, সো এই জেনারেশন গুলো, এই যে আপনাদের কথা হচ্ছে আপনাদের মানে আপনাদের সিগনিফিকেন্স, ধরেন আপনারা হিস্ট্রিতে কি রোল প্লে করবেন, যখন এগুলো লেখা থাকবে তখন আপনাদেরকে বলা হবে দ্য আর্লিয়ার অফ আলফা। ওকে, আলফার যারা হচ্ছে আর্লিয়ার পার্ট। ওকে, সো আপনাদের আই থিঙ্ক আপনাদের হয়তোবা 2012 এর হিসেবে ধরতে গেলে আপনাদের বেশিরভাগই হয়তো বা আলফা, বা হচ্ছে কেউ হয়তো বা এই যে 12 এর জেনারেশন জেডও থাকতে পারেন এই জন্য। সো এরকম, সো আপনারা হয়তো বা জেড বা আলফার মধ্যে পড়তে পারেন। আচ্ছা, ঠিক আছে। সো এটা আমরা এখন আমরা একটু জুম ইন করে দেখবো যে কেন ওদের এই নেমিং গুলো কেন করা হয়েছে। ঠিক আছে, আরো দেখো মজার মজার নাম এখানে, বেবি বুমার্স, সাইলেন্ট জেনারেশন, লস্ট জেনারেশন, এদেরকে আবার বলা হচ্ছে গ্রেটেস্ট, 1901 থেকে 27 এদেরকে বলা হচ্ছে গ্রেটেস্ট জেনারেশন। ঠিক আছে, দেন আবার দেখো সাইলেন্ট কাদেরকে বলা হচ্ছে, এই যে 1928 থেকে 45 এদেরকে বলা হচ্ছে সাইলেন্ট জেনারেশন। আবার এদের পরে যেটা সেটাকে বলা হচ্ছে বুমার্স। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা দেখবো কেন ওদের এরকম মজার মজার নাম দেওয়া হয়েছে। ওকে, সো ফার্স্টে দেখেন, although generational labels are rooted in Western ideas and may not universally apply, they can sometimes offer useful framework for understanding changing social dynamics. এই লাইনটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে, বিকজ এখানে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড ইউজ করা হয়েছে যেগুলো হচ্ছে আমাদের জানতে হবে টু অ্যান্সার কোয়েশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউস। ওকে, সো এই যে জেনারেশনাল লেভেলস গুলো, তারা হচ্ছে বেসিক্যালি ওয়েস্টার্ন আইডিয়া। কেন ওয়েস্টার্ন আইডিয়া? কারণ দেখেন এই যে নেমিং গুলো করা হচ্ছে, এই আমাদের এই জেনারেশনটা জুমার্স, অনেকটা মিলেনিয়ালসও বলতে পারি, বাট মিলেনিয়ালস কমপ্লিটলি না। এই যে জুমার যে জেনারেশনটা বা জেন জে যেটা, এই জেনারেশন গুলোর ক্ষেত্রে খুব একটা ডিফারেন্সই পাওয়া যায় না ওয়েস্টার্ন আর ইস্টার্নের মধ্যে। ঠিক আছে, এটার কারণটা কি আপনারা বলতে পারবেন কেন ডিফারেন্সই কম একটু অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড? এদের থিমস, ভিউস, আইডিয়াস এর মধ্যে খুব একটা ডিফারেন্সই নাই। এনিওয়ান ক্যান গেস কেন ওদের ডিফারেন্সই কম, আর কেন এই জেনারেশন গুলোকে বলা হচ্ছে এদের ডিফারেন্সই আছে? ওয়েস্টার্নে এদের যেভাবে মানে ওয়েস্টার্ন হচ্ছে ওদেরকে ডিফাইন করা, বাট ওদের ওয়েস্টার্ন ডেফিনেশন আর আমাদের ক্ষেত্রে ওদের রোলস ডিফারেন্ট। বাট এই জেনারেশন গুলো জুমার্স, আলফা হয়তো বা হবে সামনে, বাট এখন পর্যন্ত স্পেসিফিক্যালি প্র্যাকটিক্যালি দেখা যেটা জেন জি, তো তাদের ক্ষেত্রে হচ্ছে খুব একটা ডিফারেন্সই দেখা যায় না, তাদের ভিউজ গুলো অলমোস্ট সেম। কেন, কেউ আইডিয়া অ্যান্সার দিতে পারবেন কেন এরকম হয়েছে? এনিওয়ান? আই এম এক্সপেক্টিং আ গুড অ্যান্সার ফ্রম ইউ, বিকজ এটা আপনাদের বোঝার কথা, ফিল করতে পারার কথা। কেউ? ওকে, অলরাইট, নো প্রবলেম, দেন লেটস রিভিল দ্য অ্যান্সার। সো তোমরা ইন্টারনেট ইউজ করো না? করো? এই যে আমরা যে ক্লাস করছি জুমে, তাই না? ধরো যদি এই জুম বা ইন্টারনেট বা এই সফটওয়্যার গুলো না থাকতো, ঠিক আছে, আমরা এরকম ভার্চুয়াল ক্লাস না করতে পারতাম, তাহলে আমি শুধু কাদের ক্লাস নিতাম? যারা হচ্ছে ঢাকা থাকে এবং যারা আমার বাসার আশেপাশে থাকে, এলিফ্যান্ট রোড, আজিমপুর, নীলক্ষেত ক্যাম্পাস এই সংলগ্ন এরিয়া থাকে। আমি হচ্ছে আপনাদের চট্টগ্রাম, সিলেট এরকম অনেক জায়গা থেকে মেবি আপনারা জয়েন হয়েছে, তাদের ক্লাস নিতে পারতাম না। ঠিক আছে, সো এই যে তাদেরকে তখন আমি পড়াতে পারতাম না। তখন আমি, তারা হয়তো অন্য কারো কাছে পড়তো, সে যার কাছে পড়তো সে হয়তো অন্য স্টাইলে শিখাতো। এখন আমি তো সবাইকে এক স্টাইলে শিখাই। তখন দেখা যেত যে ঢাকায় একজন যে পড়েছে, তার সিস্টেম অফ স্টাডি অর সিস্টেম অফ লার্নিং বা তার ভিউজ গুলো সিলেট থেকে যে পড়াশোনা করছে সেটা থেকে ডিফারেন্ট। কারণ তার গাইডেন্স, তাকে গাইড করেছে অন্য একজন, আর ঢাকা যে তাকে গাইড করেছে অন্য একজন। বাট তোমরা বুঝতে পারছো এখন ডিউ টু অনলাইন অ্যান্ড ভার্চুয়াল ইন্টারাকশন এই জিনিসটা আর নাই, এই ডিফারেন্সটা আর নাই। সো ওয়েস্টে ডোনাল্ড ট্রাম্প কি লেকচার দিচ্ছে বা কি ভাষণ দিচ্ছে সেটাও আমরা শুনতে পাই, ভ্লাদিমির পুতিন কি বলতেছে সেটাও আমরা শুনতে পাই, আমাদের দেশে কি ভাষণ দেওয়া হচ্ছে সেটাও আমরা শুনতে পাই। ইভেন ওরাও সেম, ওরা হচ্ছে শোনে, কম্পেয়ার করে, এবং আমরা বেশি, এবং সবাই একটা রাইটফুল ইকুইটিতে আসার চেষ্টা করে। ঠিক আছে, প্রতিটা দেশের প্রতিটা সাইডের, ওয়েস্টার্ন বলেন, ইস্টার্ন বলেন, মিডল ইস্ট বলেন, আরব বলেন, প্রতিটা জাতির প্রতিটা নেশনে একটা রাইটফুল স্ট্যান্ডার্ডে আসার ট্রাই করছে, কারণ সবাই সবার সাথে কানেক্ট করতে পারে।
তো যার জন্য এই জেনারেশনের ভিউটা হচ্ছে খুব একটা ডিফারেন্সই পাওয়া যায় না অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা। সো আমরা হচ্ছে আমাদের সেই লাইনটাতে চলে আসি, এই সোশ্যাল ডাইনামিক্স এর পার্টটা কেন ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সো দেখেন, এখানে আমাদের বলা হচ্ছে যে they can sometimes offer useful framework for understanding changing social dynamics. So useful framework, useful মানে প্রয়োজনীয়, ফ্রেমওয়ার্ক মানে একটা কাঠামো, ঠিক আছে, কাজ করার কাঠামো বা ধারা দেয়। কিসের ধারা দেয়? যাতে হচ্ছে আমরা এই যে যে চেঞ্জ হচ্ছে, আমাদের সোশ্যাল ডায়নামিক্স চেঞ্জ হচ্ছে। সোশ্যাল ডায়নামিক্সটা কি? ধরেন আজ থেকে 20 বছর আগে আমরা যখন বড়দেরকে দেখতাম, মানে আমরা তো না, ধরেন আজ থেকে 20 বছর আগে আমাদের মা বাবা যারা ছোট ছিলেন, বা আরো যদি 40 বছর আগে চলে যান, হয়তোবা আমাদের গ্র্যান্ড প্যারেন্টস, তাদের সময় কাস্টম ছিল তারা বড়দেরকে পায়ে হাত দিয়ে সালাম করতো, জাস্ট ফর এক্সাম্পল, ঠিক আছে। বাট আমাদের ক্ষেত্রে, আমার জেনারেশনে যেটা, সেটা হচ্ছে এই পায়ে হাত দিয়ে সালাম করার টেন্ডেন্সিটা নাই, আমরা জাস্ট মুখে বলি আসসালামু আলাইকুম। বাট আগে এই জিনিসটা খুব ছিল, যে মানুষ কিছু হলেই, সুখবর বা এনিথিং, মানুষ হচ্ছে এল্ডারদের পায়ে হাত দিয়ে সালাম করতো, ঠিক আছে। এবং এই জিনিসটা ডিফারেন্ট। আপনি ধরেন হচ্ছে বাংলাদেশের যে সিস্টেম, আপনি যদি অ্যারাবিয়ান সাইডে যান, ওদের সম্পূর্ণ ডিফারেন্ট সিস্টেম, গ্রিটিং সিস্টেম। দেন হচ্ছে তোমার ওয়েস্টার্ন সাইডে গেলে, ওয়েস্টার্ন কান্ট্রি, ওদের এই গ্রিটিং কালচারটা ডিফারেন্ট, রেসপেক্ট দেয়ার সিস্টেমটা ডিফারেন্ট, ঠিক আছে। সো এরকম এই যে ডায়নামিক্সটা চেঞ্জ হওয়া, এখন হচ্ছে কেউ সাধারণত ওরকম পায়ে হাত দিয়ে সালাম করে না, এটা একটা ডায়নামিক্স চেঞ্জ। আবার এখন হচ্ছে আমরা মুখে সালাম দিই। সো এই যে সোশ্যাল একটা বিহেভিয়ারাল চেঞ্জ হতে পারে, লাইফস্টাইল চেঞ্জ হতে পারে, ফ্যামিলি সিস্টেম চেঞ্জ হতে পারে। হাউ ফ্যামিলি সিস্টেম কিভাবে চেঞ্জ হতে পারে দেখেন, আগে আপনারা যদি আপনাদের গ্র্যান্ড প্যারেন্টসের কাছে গল্প শুনেন, তাহলে শুনবেন তারা হচ্ছে তাদের একটা বাসার মধ্যে তারা আহ নিজেরা ভাই বোন থাকতো, চাচাতো ভাই বোনরা থাকতো, চাচাতো চাচাতো ভাই বোনরা থাকতো, দাদা দাদু থাকতো, সবাই একসাথে থাকতো, ঠিক আছে। বাট আমাদের ক্ষেত্রে কি সেটা হয়? বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ফ্যামিলি এখন এরকম যৌথ পরিবার নেই। আমরা এখন বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি। সর্বোচ্চ হচ্ছে আমাদের সাথে আমাদের নানা নানু থাকতে পারে বা দাদা দাদি থাকতে পারে। বাট এই যে আগে তো মানুষের ধরেন অনেক অনেক বেবি থাকতো, দেখা যেত 4-5 চাচা সবাই মিলে একসাথে থাকছে, আঙ্কেলরা। বাট এই জিনিসটা হচ্ছে এখন আর নেই। সো এই যে ফ্যামিলি, আমাদের ফ্যামিলি স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, এটাও একটা সোশ্যাল ডায়নামিক্স। আমাদের বিহেভিয়ার চেঞ্জ, লাইফস্টাইল চেঞ্জ, এই সবগুলোর এই যে এই টোটাল যে সামারিটা, এই যে সামাজিক যে পরিবর্তনটা, চেঞ্জটা, এই সামাজিক এই ব্যাপারগুলোকে ডায়নামিক্স বলে, সোশ্যাল ডায়নামিক্স। সো এই যে চেঞ্জ হচ্ছে সময় থেকে সময়, যেমন এই যে আমাদের আহ নানা নানিরা বা দাদা দাদিরা এক ধরনের এটিকেটস ফলো করেছে, বাট আমরা হচ্ছে আবার অন্যরকম এটিকেটস ফলো করতেছি, ঠিক আছে। এই যে চেঞ্জগুলো, এই চেঞ্জগুলো হচ্ছে আমাদেরকে বুঝতে সাহায্য করে, কম্পেয়ার করতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের একজনকে যদি জিজ্ঞেস করি, ফিওনা কি আছো? ফিওনা, ফিওনা ইন দ্য ক্লাস? Yes, miss. ভেরি গুড ফিওনা। আচ্ছা ফিওনা, আপনি কি কখনো শুনেছেন, জাস্ট ফর এক্সাম্পল, বড়দেরকে বলতে যে ওরা একটু কম ম্যানার বোঝে, বা একটু কম ম্যানার, এরকম Yes, শুনেছেন? শুনেছো? miss. হ্যাঁ শুনেছে, আমিও শুনেছি, সবাই আমরা শুনেছি বেশিরভাগই। বিকজ ওনাদের অনারিং সিস্টেম আর আমাদের অনারিং সিস্টেম ডিফারেন্ট, ঠিক আছে। ওনারা যে জিনিসটাকে মনে করতো যে এইভাবে এই বিহেভিয়ার করা মানে তুমি একটা ভদ্র বাচ্চা, তুমি অনার দিচ্ছ। বাট আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা ডিফারেন্ট। আমরা মনে করি না, এত কিছু করার দরকার নেই, আমার আমার অনার দেওয়ার স্টাইল অন্যরকম। বাট ইটস নট লাইক দিস যে কেউ ম্যানারলেস। বাট এই যে এই ডিফারেন্সটা একটু ক্রিয়েট হয়ে যায়, অনেক বড় যারা দেখবেন, যারা হচ্ছে অনেক বৃদ্ধ পর্যায়ে চলে গেছে, তারা হচ্ছে আজকাল বলে যে এই আজকালকার ছেলেমেয়েরা ঠিক মতো সম্মান দিতে জানে না, ঠিক আছে। বাট বেসিক্যালি তো সম্মান দিতে জানা না, না, সম্মান দেওয়ার স্টাইলটা ডিফারেন্ট, ঠিক আছে। সো এটাই হচ্ছে এই জেনারেশনের যে জিনিসগুলো, এই জেনারেশনের নাম বলেন, জেনারেশনাল ডিফারেন্সটাকে বুঝতে, সময়ের সাথে মানুষের এই বিহেভিয়ার গুলোকে বুঝতে সাহায্য করে আমাদের এই জেনারেশনের নেমিং বা জেনারেশনাল ফ্রেমওয়ার্কটা, ঠিক আছে। বুঝতে পেরেছি আমরা এই লাইনটা? একটু আমাকে বলেন তো এখন থিমগুলো কি ধরতে পারছি কিনা। ইয়েস ম্যাম। ভেরি গুড সাফওয়ান, দেন আরিশা, তাসনিম, অলরাইট, ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখি দ্য আইডিয়া অফ নেমিং জেনারেশন স্টার্টেড ইন আর্লি 20th সেঞ্চুরি, মানে হচ্ছে ওই যে 1900 সাল থেকে, উইথ দ্য লস্ট জেনারেশন। দিস রেফার টু দোজ হু সাফার দ্য আফটারম্যাথ অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান
অ্যান্ড দ্য গ্রেট ডিপ্রেশন। আচ্ছা, সো গ্রেট ডিপ্রেশন কি, আমাদের কোনো আইডিয়া আছে গ্রেট ডিপ্রেশন কি? এনিওয়ান? গ্রেট ডিপ্রেশন, ওকে। সো গ্রেট ডিপ্রেশন হচ্ছে আমাদের, এটাকে বলা হচ্ছে অর্থনৈতিক মন্দা, ঠিক আছে? মানে ওই সময় পৃথিবীর ইকোনমিক সিস্টেমটাই ওভারঅল কলাপস করেছে। আরো যদি ভালো মতো বলি, যেহেতু এখানে বলা হচ্ছে ওয়েস্টার্ন আইডিয়াস, বেসিক্যালি ওয়েস্টে এরকম হয়েছে। ওয়েস্টে ধরেন আপনার 18 শতকের দিকে, অর্থাৎ আর নাইনটিস এর দিকে, 19th সেঞ্চুরিতে যেরকম ওরা আগাচ্ছিল, ইভেন জানো আমাদের এখানে ব্রিটিশ কলোনিজম ছিল, তাই না? তোমরা জানো না? ইয়েস ম্যাম। হ্যাঁ। তো তখন ওরা যেভাবে স্প্রেড করছিল, যেভাবে ওরা হচ্ছে তোমার তোমার এই যে কলোনিয়ালিজম করছিল, দেন ওদের যেরকম ডেভেলপমেন্ট হচ্ছিল, এই জিনিসটা হচ্ছে স্লো ডাউন হয়ে গিয়েছিল ওই সময়, কমে গিয়েছিল বিকজ অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে? ওই জার্মানি, তারপর হচ্ছে আপনার আমেরিকা, ইউকে, তারপর হচ্ছে জাপান, জাপানিজ এম্পায়ার যেটা ছিল, তারা হচ্ছে তাদের মধ্যে ওখানে মানে ওয়ার্ল্ড ওয়ার টাইমটা আর কি। সো ওই জায়গাটাতে হচ্ছে মানে এই কয়টা বছরের মধ্যে ওখানে হচ্ছে মানে বিশ্বযুদ্ধের জন্য তাদের ইকোনমিক যে গ্রোথটা সেটা হচ্ছে পিছিয়ে পড়েছিল, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই সময়টাকে বলা হয়, মানে স্পেশালি ওয়ার্ল্ড ওয়ার 1 এর টাইমটাকে বলা হচ্ছে গ্রেট ডিপ্রেশন। বুঝতে পারছো? এটা হচ্ছে ওয়েস্টার্নরা বলে ওয়ার্ল্ড ওয়ার 1 এর টাইমটাকে গ্রেট ডিপ্রেশন। তারপরে যদি দেখো, আমাদের এই যে গ্রেট ডিপ্রেশন বলা হচ্ছে লস্ট জেনারেশন। লস্ট জেনারেশনের পরপরই গ্রেটেস্ট জেনারেশন। ডু ইউ নো ওয়াই ইট ইজ কল্ড গ্রেটেস্ট জেনারেশন? কেন বলা বলা হয় গ্রেটেস্ট জেনারেশন? কারো কোনো আইডিয়া? দেখে কি মনে হতে পারে কেন গ্রেটেস্ট হতে পারে ওরা? এবং এটাও একটা মজার বিষয়, এই জেনারেশনটা হচ্ছে ওয়েস্টের জন্য গ্রেটেস্ট, বাট আমাদের জন্য আসলে গ্রেটেস্ট হওয়ার মতো কোনো স্পেসিফিক কোনো রিজন নাই। বুঝতে পেরেছেন কেন জিনিসটা? দেখেন, ওয়ার্ল্ড ওয়ার 1 যেটা আমাদের প্রথম বিশ্বযুদ্ধ, সেটা আমাদের হয়েছে আপনার অ্যারাউন্ড 1914 থেকে 1918, হ্যাঁ এরকম একটা সময় হয়েছে। সো ওই সময়ের পরে এই যে জেনারেশন যারা এই সময় করেছিল আর কি, তারা হচ্ছে বেশিরভাগই তারা এটা সাফারার ছিল, তারা মারা গিয়েছে, তারা ইনজুর্ড হয়েছে, মানে তারা আর অ্যাক্টিভ ছিল না এরপরে, মানে তাদের ওই যে বলে না, ধ্বংস হয়ে গেছিল ওই জেনারেশনটা আর কি, দে ওয়ার ইনজুর্ড, ঠিক আছে? দেন ওই সময়ের পরে একটা ডিপ্রেশন ছিল ওয়েস্টার্ন সাইডে, ঠিক আছে? এই লস্ট জেনারেশনের পরে যেটা হয়েছে, এরপরটাই গ্রেটেস্ট জেনারেশন বলা হচ্ছে কেন? কারণ এই যে জেনারেশনটা যারা 1901 থেকে 27-এ জন্মগ্রহণ করেছে, তারা, আপনারাই বলেন তো, ওদের জন্ম যদি হচ্ছে এরকম 1901 থেকে 27-এর মধ্যে হয়, তাহলে 45-এর দিকে, অর্থাৎ 1945, 39 থেকে 45, ওরা ইয়ত থাকবে না? ইয়ত থাকার কথা না ওদের এই সময়ের মধ্যে হলে? ক্লিয়ার? ইয়েস বুঝতে ম্যাম। পারছি আমরা? হ্যাঁ। সো ওদের বেশিরভাগই ধরেন 20s 30s বা আর্লি 40s এরকম থাকার কথা। সো এরকমই ছিল, 40s না, মানে ওই তো আর কি 1901 সালে, হ্যাঁ বলতে পারেন আর্লি 40s আর কি ছিল। সো এই যে জেনারেশনটা, এই জেনারেশনটা করছিল কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছিল, তারা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফাইটার্স। আর তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারা জয়ী হয়েছিল? জানেন আপনারা কারা জিতেছিল? আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা হচ্ছে, এটা আমাদেরকে বলা হয় এক্সিয়াল ফোর্স, আর হচ্ছে আপনার ধরেন হেল্পিং ফোর্স আর কি। অর্থাৎ এক্সিয়াল হচ্ছে জার্মানি ছিল, জার্মানি, জার্মানি না? হ্যাঁ জার্মানি আর জাপান। জার্মানি আর জাপান তো হেরে গিয়েছিল, সো দ্যাটস ওয়াই আমাদের ইস্টার্ন সাইডের আর প্রেজেন্ট ডেতে, বিকজ উই আর সাফারিং, আমরা কেন ব্যাকডেটেড আর কি। সো ওই ওয়ার্ল্ড ওয়ারে হচ্ছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ঠিক আছে, ওয়েস্টার্ন সাইডটা জিতেছিল, অর্থাৎ ওদের যে গ্রুপটা সেটা জিতেছিল। আর এই সাইডে আমাদের জাপান বলেন বা জার্মান তো ওই সাইডে, মানে তাও মানে এটা ইস্ট সাইড বলতে গেলে। সো তারা হচ্ছে আপনাদের, তারা হচ্ছে হেরেছিল। সো দ্যাটস ওয়াই, দিস ইজ দ্য রিজন ওয়াই আমেরিকান, দেন ইংলিশ পিপল, এই ওয়েস্টার্ন সাইডের মানুষজন এটাকে গ্রেটেস্ট জেনারেশন বলে, কারণ তাদের এই জেনারেশনটা তাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয় এনে দিয়েছিল। দ্যাটস ওয়াই তারা গ্রেটেস্ট। বাট আপনি বুঝতেই পারছেন তাহলে, এই জন্য গ্রেটেস্ট তারা, আমাদের আমাদের জেনারেশন, ওই জেনারেশন থেকে আমাদের গ্রেটেস্ট হওয়ার কিছু নাই, ঠিক আছে? বাট তাদের পার্সপেক্টিভে সে তাদের গ্রেটেস্ট জেনারেশন ছিল। ওয়েল, এটা গেল। এখন তারপরেরটা আমরা কোনটা দেখতেছি? তারপরে কোনটা বলেন তো, কোনটা দেখা যাচ্ছে এরপরে, গ্রেটেস্টের পরে? সাইলেন্ট, তাই না? সাইলেন্ট না? সাইলেন্ট জেনারেশন। এটাকে সাইলেন্ট কেন বলা হচ্ছে? বিকজ এই যে টাইমটা 1928 থেকে 45,
এই সময় পৃথিবী অনেক বেশি যুদ্ধ মানে পৃথিবীতে অনেক বেশি যুদ্ধ বিগ্রহ ছিল। লাইক আপনাকে বললাম এই যে এই জেনারেশনটা তো অলমোস্ট লস্ট হয়ে গিয়েছে মানে প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কার পরে। এই জেনারেশনে বেশিরভাগই হচ্ছে যুদ্ধ মানে যুদ্ধ নিয়ে ছিল আর কি। ওয়ার, তারপর ইকোনমিক। আপনি বুঝতেই পারেন যখন হচ্ছে যুদ্ধ, যেমন এই যে আমাদের ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আমাদের ইকোনমিক যে ইনফ্লেশনটা হচ্ছে এই যুদ্ধগুলোর জন্য হচ্ছে। আপনারা নিজেরাই এখন সাফারার, ইউক্রেন রাশিয়া প্যালেস্টিন, ঠিক আছে। দেন কারেন্টলি আরো এরকম হচ্ছে। সো এই যে জিনিসগুলো, যে যখন যুদ্ধ হবে তখন না মানুষের অর্থনৈতিক মানে আমাদের ইকোনমিক ইনফ্লেশন হবে। দেন এই যে ব্যাপারগুলোর জন্য ওই সময় এই জেনারেশনটার গ্রোথ খুব একটা ছিল না, অর্থাৎ ওদের পিপল কম, ওদের জন্ম হার খুবই কম ছিল। কারণ তখন মানুষ মারা যেত, মানুষ যুদ্ধে থাকতো, মানুষ তো ফ্যামিলি লাইফের সাথে ছিল না। আর ফ্যামিলি লাইফটা একটু ট্রমাটিক ছিল, কারণ ওই যে যুদ্ধে বেশিরভাগ মানুষই মানে ওই সময় যুদ্ধে যেত। ইভেন আমাদের এখান থেকেও তো গিয়েছে, আমাদের এই সাইড থেকেও গিয়েছে। তো দেখা যায় যে এই আলটিমেটলি এদের যে বাচ্চাগুলো আর কি সাইলেন্ট জেনারেশন মানে ওই টাইমটা, সো এরা হচ্ছে এদের বার্থ রেট খুব কম ছিল, ওদের পপুলেশন কম ছিল। দ্যাটস ওয়াই ওদেরকে বলা হয় সাইলেন্ট জেনারেশন। বুঝতে পেরেছো? বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। হ্যাঁ। সো এই যে ব্যাপারগুলো, ওদের স্পেশালিটি একটু ছিল, যেমন ওরা হচ্ছে তোমার ধরো যুদ্ধের পরে বিভিন্ন সিভিল রাইটস মুভমেন্টের জন্য কাজ করেছে, বাট হচ্ছে ওদের সংখ্যা খুবই কম, খুবই সিগনিফিকেন্ট, দ্যাটস ওয়াই দে আর কল্ড সাইলেন্ট জেনারেশন। এখন তার পরেরটাকে বলা হচ্ছে বুমার্স। বুমার্স তো বুঝতেই পারতেছো, সামথিং বার্স্ট আউট, মানে কোনো কিছু অনেক বেড়ে গেছে। মানে একদম ধরেন আপনারা গ্রাফ পড়ছেন, এই যে গ্রাফ হচ্ছে এরকম ছিল, হঠাৎ করে হাই হয়ে গিয়েছে, এটা হচ্ছে বুমার্স। সো এটা দেখেন টাইম লাইনটা হচ্ছে 1946 থেকে একদম যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে পৃথিবীতে শান্তি স্থাপনা হলো, জাতিসংঘ তৈরি হলো, যখন পৃথিবী স্টেবল হলো, ওই সময়টাকে হচ্ছে বাচ্চাদের মানে বার্থ রেট অনেক বেড়ে গিয়েছিল, ওই সময় অনেক বেবি হয়েছে আর কি, ঠিক আছে, এক কথায় মানে বার্থ রেট অনেক বেড়ে গিয়েছে, জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছে। বিকজ এই যে লস্ট জেনারেশন মানে ওয়ার ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময় যে এত মানুষ মারা গিয়েছে, পৃথিবীর জনসংখ্যা কমে গিয়েছে। আবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হচ্ছে অনেক মানুষ মারা গেছে, এই যে এদের তো হচ্ছে মানে এদের তো জনসংখ্যাই কম ছিল, কারণ বেশিরভাগই তো যুদ্ধে ছিল বা মারা গিয়েছে এরকম। সো এরপরে এই টাইমে যে মানে 46 এর পরে যখন পৃথিবী শান্ত হলো, তখন অনেক বেশি বার্থ রেট বেড়ে যায়। সো ওদের জনসংখ্যা হচ্ছে অনেক বেশি ছিল আগের জেনারেশন গুলো মানে আগের জেনারেশনের তুলনায়। দ্যাটস ওয়াই ওদেরকে বলা হচ্ছে বুমার্স, বেবি বুমার্স। অলরাইট। সো এটা হচ্ছে বেবি বুমার্স এর স্পেশালিটি, ওয়াই দে আর নেমড অ্যাজ বুমার্স। তারপরে দেখেন আমাদের জেনারেশন এক্স। এরপরেরটা সিম্পলি এমনিতেই আপনার জাস্ট মানে হচ্ছে ওদের ফর নেমিং জেনারেশন এক্স রাখা হয়েছে। সো এর তারপরে হচ্ছে আমাদের জেনারেশন ওয়াই, এটা হচ্ছে নেমিং অ্যাকর্ডিং টু নেমিং, যেহেতু এটা এক্স ছিল, দেন এটা ওয়াই, দেন হচ্ছে এটা জেড। অলরাইট। সো মোটামুটি আপনার ওয়ার পার্সপেক্টিভ থেকে এই পর্যন্ত হচ্ছে ছিল জেনারেশন। এরপরে যখন হচ্ছে এই পার্টগুলো থেকে মানে বেবি বুমার্স থেকে হচ্ছে আমাদের হিস্ট্রি শুরু, ঠিক আছে। কারণ এই যে বেবি বুমার যে জেনারেশনটা, ওরা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ করেছিল। আমাদের মুক্তিযোদ্ধারা বেশিরভাগই হচ্ছে এই সময় জন্মগ্রহণ করা এই টাইমের ছিল আর কি। দ্যাটস ওয়াই দিস জেনারেশন ইজ ভেরি স্পেশাল ফর আস ইন আওয়ার হিস্ট্রি। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু যাই সামনে, আমরা একটু আমাদের টেক্সটটা পড়ে দেখি। টেক্সটটা যখন পড়বো, যেহেতু এটা আমাদের হিস্ট্রি বাকিগুলো, তো আমরা টেক্সটের সাথে সাথে এটা মিলাতে পারবো বাকি পার্টটুকু। ওকে। আচ্ছা, কেউ কি কিছু লিখেছেন আমাকে? আচ্ছা, ওকে, হ্যাঁ, আপনাদের বার্থ ডেট দিয়েছেন, অলরাইট। সো দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য নেমিং প্র্যাকটিস কন্টিনিউস উইথ জেনারেশন এক্স, ঠিক আছে, অ্যান্ড দ্য মিলেনিয়ালস ইভেন্চুয়ালি রিচিং দ্য জেনারেশন জেড। সো এই যে এক্স, মিলেনিয়ালস হচ্ছে ওয়াই, এক্স ওয়াই জেড। জেনারেশন জেড ইজ আ গ্রুপ that grew up entirely in the digital age, the first to zoom into the internet. সো এই লাইনটা ইম্পর্টেন্ট, দ্য ফার্স্ট টু জুম ইনটু দ্য ইন্টারনেট। এখানে নামের সময় দেখেছেন এখানে জুমার্স লেখা, খেয়াল করেছেন? সো এটা হচ্ছে এই জন্য জুমার্স, বিকজ এই যে জেনারেশনটা 1997 থেকে 2012 এদের জন্মই হচ্ছে ইন্টারনেটের মাঝে। তখন পৃথিবীতে হচ্ছে ইন্টারনেট ছিল, হ্যাঁ আমাদের দেশে হয়তো ফ্রিকোয়েন্সি কম ছিল শুরুর দিকে যারা, বাট তখন ওয়ার্ল্ড ওয়াজ কানেক্টেড উইথ ইন্টারনেট, ঠিক আছে। দ্যাটস ওয়াই এই জেনারেশনটাকে বলা হয় জুমার্স, যারা হচ্ছে ইন্টারনেট জুম করতে করতে তাদের হচ্ছে বেড়ে ওঠা হয়েছে। সো এরপরে দেখো এটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট রোড সেফটির জন্য স্টুডেন্ট পড়েছে একটা পিকচার।
তখন হচ্ছে সেফ রোডের জন্য আন্দোলন হয়েছিল বাংলাদেশে 2018 সালে, এবং সেটা হচ্ছে স্টুডেন্টরা করেছিল। দে আর ফ্রম জেনজি। ওকে, আচ্ছা। সো দেখেন, গ্রোয়িং আপ উইথ দ্য সোশ্যাল মিডিয়া, এখন একটু ইম্পর্টেন্ট কিছু কথা। গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া, আ মোবাইল ইন্টারনেট অ্যান্ড আ লট অফ ইনফরমেশন, জেন জে এক্সপিরিয়েন্সেস আ প্যারাডক্স। আচ্ছা, প্যারাডক্স মানে কি আমরা বুঝি? প্যারাডক্স শব্দটার অর্থ কি? সিম্পলি বাংলা মিনিং। আচ্ছা, প্যারাডক্স মানে আসলে বেসিক্যালি কন্ট্রাডিকশন। ঠিক আছে, আমরা যে বলি না কন্ট্রাস্ট, এটা হচ্ছে কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন কেন বলা হয়? কারণ এই যে জেনারেশনটা, ওদের হচ্ছে, তোমরা হয়তো বা শোনো যে ওই যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন অনেক কিছু বলে। সো ওদের ডিল করতে হয়েছে কিছু কন্ট্রাডিক্টরি ম্যাটার্স এর সাথে। আমরা দেখবো এগুলো কি বলা হচ্ছে। তো দেখেন, প্রথমে বলা হচ্ছে হাইপার কানেক্টেড ইয়েট অফেন আইসোলেটেড। সো হাইপার কানেক্টেড মানে কি? তোমার কানেকশন অনেক বেশি, তুমি সবার সাথে কানেক্টেড, অনেক বেশি কানেক্টেড, বাট আইসোলেটেড। সো এই যে টার্মটা, যে কেউ আমাদের কাছে হয়তো বা ব্যাপারটা নর্মাল মনে হতে পারে, কারণ আমরা মনে করি যে হ্যাঁ, ফেসবুকে তো আমি অনেক মানুষের সাথে কানেক্ট, আমার অনেক ফলোয়ার, আমার অনেক ফ্রেন্ডস, বাট স্টিল আমি বাসায় আইসোলেটেড। এটা তো নর্মাল, ঠিক আছে, হতেই পারে। বাট এই জিনিসটা আমাদের আগের জেনারেশন জন্য খুবই একটা, মানে হোয়াট শুড আই সে, একটা এলিয়েন ব্যাপার ছিল, এলিয়েনেটিং একটা ম্যাটার ছিল, যে একটা মানুষ কিভাবে কানেকশন থাকলে সে আইসোলেটেড থাকে। কারণ তাদের কানেকশন ছিল তাদের ফ্রেন্ড, তাদের বাসার আশপাশের ফ্রেন্ড। সো যখন তোমার ফ্রেন্ড আছে, কানেকশন আছে, তখন তুমি কিভাবে আইসোলেটেড, চাইলে তো তুমি আইসোলেটেড থাকতে পারবা না। বাট এই জিনিসটা আমাদের ক্ষেত্রে ডিফারেন্স হয়েছে, আমাদের হচ্ছে এই প্যারাডক্স বা এই কন্ট্রাডিক্টরি ম্যাটারের সাথে ডিল করতে হচ্ছে, যে উই ওয়ার কানেক্টেড বাট উই ওয়ার আইসোলেটেড। ঠিক আছে। দেন দেখেন, ডিজিটালি অ্যাডেপ্ট বাট ফ্রিকুয়েন্টলি অ্যাংশাস। সো ডিজিটালি অ্যাডেপ্ট হচ্ছে আপনার, অ্যাডেপ্ট মানে দক্ষ, কোনো কিছু খুব ভালো মতো করা। ঠিক আছে। আর অ্যাংশাস হচ্ছে উল্টা, ফ্রিকুয়েন্টলি অ্যাংশাস মানে প্রায় হচ্ছে তারা অ্যাংজাইটিতে থাকে, ডিপ্রেস থাকে। তো এই জিনিসটা কেন? সাধারণত অ্যাংশাস কাদের হওয়ার কথা? ফর এক্সাম্পল, যারা হচ্ছে খুব একটা প্রোগ্রেস না, বা তাদের কিছু কমতি আছে বা না পারা আছে, দ্যাটস ওয়াই তারা অ্যাংশাস থাকতে পারে। বাট এই জেনারেশনটা ডিজিটালি খুবই অ্যাডেপ্ট, তারা দক্ষ, স্টিল তারা হচ্ছে অ্যাংশাস ফিল করে। এটা একটা কন্ট্রাডিকশন। দেন দেখেন পয়েন্টটা আরো ইন্টারেস্টিং, ওয়াই ইট ইজ ফ্রি ইয়েট পারসিস্টেন্টলি স্ট্রেসড। ওরা হচ্ছে ফ্রি, স্বাধীনভাবে, স্বাধীন মানে তারা স্বাধীনভাবে কোনো কিছু এক্সপ্রেস করতে পারে, তারা ফ্রিলি অনেক কিছু করতে পারে, বাট পারসিস্টেন্টলি স্ট্রেস। কিন্তু তারপরও পারসিস্টেন্ট মানে একদম অল টাইম, ঠিক আছে, ফুল টাইম রেগুলারলি তারা স্ট্রেসের মধ্যে থাকে। সো এটাও একটা মানে এটাও একটা কন্ট্রাডিক্টরি, লাইক ভার্সেস, যে সাধারণত যখন আপনারা যেমন যদি ফিলিস্তিনের কথা চিন্তা করেন, ওরা কিন্তু ফ্রি না, ওদের কিন্তু একটা পারসিস্টেন্ট স্ট্রেস কাজ করে, যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। ফর এক্সাম্পল, কয়দিন আগে আমাদের আর্থকুয়েক যে হয়েছিল, জাস্ট কিছুদিন, মানে প্রতিদিনই প্রায় হচ্ছে একটা শেক হচ্ছিল, কয়েকদিন পর পর আমরা শেক ফিল করতেছিলাম। তখন আমরা স্ট্রেস ছিলাম বেশিরভাগই, যে কখন কি হয়ে যায়, বাসা থেকে বের হলে বাসার কি হবে, আর হচ্ছে বাসায় থাকলে আমার কি হবে, বা বাইরে যারা গেছে তাদের কি হবে, এরকম একটা স্ট্রেসের মধ্যে আমাদের থাকা লাগতো। উই আর নট ফ্রি। বাট এই জেনারেশন হচ্ছে ফ্রি, তারা তাদের ভিউ ইজিলি এক্সপ্রেস করতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ডিফারেন্ট মিডিয়ার মাধ্যমে। ঠিক আছে, বাট তারা স্ট্রেসড। এই জিনিসটাই হচ্ছে কন্ট্রাডিকশন। They have also witnessed transformative global events like climate change. ট্রান্সফরমেটিভ গ্লোবাল ইভেন্টস কি? এই সময়টার মধ্যে গ্লোবাল ইভেন্টগুলো অনেক ট্রান্সফর্ম করেছে, লাইক সবকিছু অনেক চেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে। ফর এক্সাম্পল, ক্লাইমেট ক্রাইসিস। এই জিনিসটা তো হচ্ছে, ধরেন এই টাইমে মানুষের ক্লাইমেট নিয়ে, ধরেন এই যে 1990 থেকে এখন পর্যন্ত আমরা ক্লাইমেট চেঞ্জের যে একটা মানে সেটা সাফার ফিল করছি আর কি এখন। Then political turmoils like the Ukraine-Russia war and genocide in Palestine that shape the world they are supposed to inherit. So যেটা বললাম, যে এই জেনারেশনটা এখনো কিন্তু লিডিং পজিশনে যায় নাই, তারা এখনো ইনহেরিট করে নাই, এখনো পৃথিবীর ক্ষমতা তাদের আর্লিয়ার জেনারেশন গুলোর হাতে। বাট যেটা বলা হচ্ছে যে তাদের পৃথিবীটা, অর্থাৎ তাদের ভিউটা, তাদের লাইফস্টাইল গুলো, তাদের চিন্তা ভাবনা গুলোকে শেপ করেছে তাদের এই ট্রান্সফরমেশন গুলো। এই যে আমাদের আশপাশে এরকম ক্লাইমেট ক্লাইমেট ক্রাইসিস হচ্ছে, দেন এই পলিটিক্যাল টার্মস গুলো যেগুলো হচ্ছে, ইউক্রেন রাশিয়া ওয়ার বলেন, বা ফিলিস্তিন, এখন সুদানেও যেটা হচ্ছে, যে প্রবলেম গুলো, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভিউ গুলোকে শেপ করেছে। ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা দেখলাম ওভারঅল জেন জি যেটা, তাদের একটা পরিচয়, তারা কিরকম কি হতে পারে। So এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের আমাদের হিস্ট্রিতে। ইন বাংলাদেশ, দ্য স্ট্রাগল ফর প্রোগ্রেস হ্যাজ লং বিন আ পার্ট অফ ইচ জেনারেশন। সো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট। এই যে জেনারেশন গুলো ধরেন, বাকি জেনারেশন গুলো আমাদের,
ওদের ওয়ারের পরে ধরেন আপনি ওয়েস্টের কথা চিন্তা করেন, ওদের এই ওয়ারের পরে কিন্তু ওদের হচ্ছে ওরকম আহ খুব একটা আমেরিকা বলো বলো ওদের খুব একটা এই যুদ্ধ বিগ্রহ করতে হয় নাই, টলারেট করতে হয় না। হ্যাঁ, তারা বিভিন্ন দেশে ফোর্স পাঠিয়েছে শান্তি রক্ষার জন্য বা হোয়াট এভার রিজন, বাট তারা নিজেরা কিন্তু স্ট্রেসফুল সিচুয়েশনে খুব একটা যায়নি। বাট আমাদের হিস্ট্রিটা ডিফারেন্ট। আমাদের হিস্ট্রিতে প্রতিটা জেনারেশন হচ্ছে এরকম কোনো না কোনো একটা স্ট্রাগলের পার্ট অলমোস্ট। The struggle for progress in Bangladesh, the struggle for progress has been a part of each generation. So প্রতিটা জেনারেশনে ফেস করেছে। If the freedom fighters of 1971, largely part of the baby boomers generation, helped the liberate the country, their struggle laid the groundwork for the 90s, 80s fight for democracy against autocracy. তোমরা হয়তোবা জানো, অনেকে বা জানো না, যে আমাদের 1980 সালে আমাদের হচ্ছে একটা অটোক্রেটিক গভর্নমেন্ট ছিল। And it was autocratic because you have faced the last autocratic government. সো এরকমই ছিল, তার থেকে হয়তো বা একটু কমই ছিল, যেটা হচ্ছে হিস্ট্রি বলে। সো এরকম একটা অটোক্রেটিক একটা গভর্নমেন্ট ছিল। তো তাদেরকে সেই সেই গভর্নমেন্টকে মানে সেই গভর্নমেন্টকে হচ্ছে তাদের অটোক্রেসিটা হচ্ছে স্টপ করার জন্য ওই সময় যে জেনারেশন ছিল 1980s এর, তারা হচ্ছে ফাইট করেছিল। সো আপনারা যদি যান স্কেলে যে দেখেন 1980 কোন জেনারেশনের টাইমে পড়ে, সো এই যে জেনারেশন এক্স, ঠিক আছে, জেনারেশন এক্স হচ্ছে আমাদের 1980। সো এই জেনারেশনটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল ইভেন্টের পার্ট, ঠিক আছে। তারপরে দেখেন, এটা গেল আজকের যে ইয়াং জেনারেশন অর্থাৎ জেন জি, যেটা টুডেস ইয়াং জেনারেশন বর্ন অ্যারাউন্ড 2000 ক্যারিজ দিস লেগাসি ফরওয়ার্ড। সো এই লেগাসি হচ্ছে তারা নিয়ে চলছে। তাদের আগে যে জেনারেশন গুলো, জেনারেশন এক্স, দেন হচ্ছে বেবি বুমার্স, আমাদের যারা ফ্রিডম ফাইটার্স ছিল, তাদের লেগাসি নিয়ে হচ্ছে তারা এই যে আপরাইজিং গুলো, আন্দোলনগুলো করে চলছে। So the 2018 road safety protest and the brutal crackdown that followed marked a significant shift in Gen Z's consciousness, sharpening their political awareness, reshaping the role of media in their words. So এখানে quite significant বিষয় এসেছে। তাদের যে 2018 সালের রোড সেফটি বা ওই যে আমাদের সিকিউর বা হচ্ছে নিরাপদ সড়ক চাই যে আন্দোলন ছিল, সেখানে হচ্ছে একটা ক্র্যাকডাউন হয়েছিল আর কি। সো ওরকম ওই সময় একটা একটা সিগনিফিকেন্ট একটা শিফট হয়েছিল, যে এই যে জেনজি, তখন তো হচ্ছে মাত্র এই জেনারেশনটা কি বল তাদের ব্লুম আপ শুরু হয়েছে, তারা ব্লুম করা স্টার্ট করেছে ওই সময়। তাদের কনসিয়াসনেস, তাদের যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস শার্পেনিং হয় ওই সময়, তারা কি বলে দক্ষ হতে শুরু করে, তাদের চিন্তা ধারণা সুতীক্ষ্ণ হতে শুরু করে পলিটিক্যাল কন্ডিশনের সম্পর্কে। রিশেপিং দ্য রোল অফ মিডিয়া ইন দেয়ার ওয়ার্ড। আগের যে জেনারেশনগুলো তারা কিন্তু এত বেশি মিডিয়া ফ্রেন্ডলি ছিল না, বা তাদের সুযোগ ছিল না, তখন তো মিডিয়া এত বেশি ছিল না। তখন ছিল পেপার, তখন ছিল আপনার প্রেস, রাইটিং। তখন তারা হচ্ছে রাইটিং এর মাধ্যমে একটা ভিউ ছড়িয়ে দিত। বাট এখন কি ইউটিউবে ভিডিও, সোশ্যাল মিডিয়া, মিডিয়া আমাদের মাস মিডিয়া যেগুলো, সো এই যে এই জেনারেশনে তারা হচ্ছে মিডিয়াকে ইউজ করে, তারা মিডিয়ার মাধ্যমে রিশেপ করছে ওয়ার্ড সিস্টেমটাকে, তাদের ভিউটাকে এক্সপিয়েট করতে। Consequently, the 2024 uprising was led by this generation, অর্থাৎ Gen Z, who realized the ineffectiveness of political establishment and grew increasingly frustrated with the status quo. আচ্ছা, একটু মিনিং গুলো দেখি। ইনএফেক্টিভনেস মানে হচ্ছে কোনো কিছুর ইফেক্টিভ নাই আর, কোনো কিছুর আর অপ্রয়োজনীয় একটা জিনিস, ঠিক আছে, কোনো কিছু আর রিলেভেন্ট না, পুরানো এজ ওল্ড ট্রেডিশন, যেটা হচ্ছে বর্তমানের সাথে যার কোনো সম্পর্ক নাই। ইনএফেক্টিভনেস। ফ্রাস্ট্রেটেড মানে হতাশাগ্রস্ত হয়ে যাওয়া। স্ট্যাটাস কো মানে হচ্ছে বর্তমান অবস্থার সাথে, প্রেজেন্ট কন্ডিশন নিয়ে। সো এখানে বলতে চাওয়া হচ্ছে যে যে এই যে 2024 সাল যে আপরাইজিংটা ছিল, এটা তারা রিয়েলাইজ করেছিল, জেএনজি রিয়েলাইজ করেছিল যে পলিটিক্যাল যে স্টাবলিশমেন্ট গুলো আছে, ফর এক্সাম্পল কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। সো এই কোটার ব্যাপারটা ইলজিক্যাল ছিল তখন, কজ কোটা ফ্রিডম ফাইটার্সরা তো যারা হচ্ছে বেসিক্যালি আমাদের দেশের জন্য যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, তারা একটা প্রিভিলেজ পায়। বাট তাদের জেনারেশন তো লং গন, তাদের জেনারেশন গন, তাদের সন্তানদের জেনারেশন শেষ, এখন অথবা তাদের গ্র্যান্ড ডটার, গ্র্যান্ড গ্র্যান্ড চাইল্ডের জেনারেশন। তো তারা তাদের কোটা পাওয়াটা হচ্ছে, এত কোটা পাওয়াটা তখন লজিক্যাল মনে করেনি এই জেনারেশনটা, বিকজ এত এটা হচ্ছে তখন তাদের ক্ষেত্রে এটা অন্যায় হয়ে যাচ্ছিল, বাকিদের সাথে যারা ট্যালেন্টেডদের সাথে অন্যায় ফেস করছিল তারা, তাদের কাছে মনে হচ্ছে এটা অন্যায়। সো তারা এই সিস্টেমটা চেঞ্জ করার জন্য আন্দোলন শুরু হয়েছিল। সিমিলারলি দেয়ার ইজ ডিফারেন্স অফ আমাদের পলিটিক্যাল যে স্টাবলিশমেন্ট, যেগুলো স্টাবলিশ রুল ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে,
তোমরা হয়তোবা কিছু শুনেছো, কিছু বোঝো না এখনো, যে চাকরি চাকরি দেওয়ার ক্ষেত্রে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এই যে জিনিসগুলো, তখন তারা হচ্ছে এটাকে ইনএফেক্টিভ মনে করছিল, যে এটা হচ্ছে 71-এ করা সিস্টেম, এন্ড এই 20 শতকে এসে, 2020 শতকে এসে, 20 দশকে এসে এটা আর রিলেভেন্ট না, এটা আর প্র্যাকটিক্যাল না। তো এটাকে চেঞ্জ করতে হবে। বাট সমস্যাটা কি হয়, যখন হচ্ছে একটা পলিটিক্যাল বডি থাকে, তারা যখন হচ্ছে এই জিনিস থেকে প্রিভিলেজ নিচ্ছিল, তখনই আপরাইজিংটা হয়, যে তারা প্রিভিলেজ নিচ্ছে, যার জন্য হচ্ছে আমাদের মাস পিপল যারা, তারা হচ্ছে সাফারার হচ্ছে, তাদের রাইট নষ্ট হচ্ছে। এই ঘটনা থেকে হচ্ছে আপরাইজিংটা শুরু হয় বেসিক্যালি। দেন ওই যে প্রেজেন্ট কন্ডিশনে ফ্রাস্ট্রেটেড ছিল, দেন দিস লিডস টু আপরাইজিং। তারপর বলা হচ্ছে, দেখো, দ্য জুলাই আপরাইজিং অফ 2024 সিগনালস অ্যান আর্জেন্ট কল ফর অ্যাডাপ্টেশন, এই যে অ্যাডাপ্টেশন, চেঞ্জ করা আর কি। সো এই যে আগের রুলস গুলো, এগুলো মানে এগুলো চেঞ্জ করতে হবে, নতুন সিস্টেমের সাথে অ্যাডাপ্টেড করতে হবে, অ্যাডাপ্টেড হতে হবে আমাদের। আউটডেটেড মেথডস ক্যান নো লঙ্গার মিট দ্য চ্যালেঞ্জেস অফ টুডেস ওয়ার্ল্ড, সেম কথা। যেগুলো হচ্ছে অনেক আগে তৈরি করা রুলস মেথডস, এগুলো তো বর্তমান যুগের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য যথেষ্ট না। To truly support Gen Z's ambitions, we need concrete steps. সো সত্যিকারই যদি আমরা এই যে জেনারেশন, যে যে হচ্ছে আমাদের জেনারেশনটা, এদের যে আকাঙ্ক্ষা বা এদের যে একটা স্বপ্ন, এই জিনিসগুলোকে যদি আমরা সাপোর্ট করতে চাই, আমাদের কনক্রিট স্টেপ মানে শক্ত পদক্ষেপ লাগবে। ঠিক আছে, আমাদের বাস্তববাদী পদক্ষেপ লাগবে, লজিক্যাল, প্রেজেন্টের সাথে যায়, বাস্তবসম্মত আমাদের পদক্ষেপ লাগবে। As political rhetoric has failed them. You know what rhetoric is? Rhetoric হচ্ছে কোনো কিছু ম্যানিপুলেট করা। ঠিক আছে, ধরেন আমাদের আগের জেনারেশন যারা হচ্ছে একটু বড়, এল্ডার, তাদেরকে আপনি পলিটিক্যাল বিভিন্ন এক্সকিউজ দিয়ে বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে পারবেন। বাট জেনজিকে এটা পসিবল হয় নাই। তাদেরকে এই পলিটিক্যাল রেটরিক তাদেরকে ফেল করতে বাধ্য, মানে রেটরিক দিয়ে তাদেরকে হচ্ছে থামানো যায়নি। লাইক ধরেন সিম্পল কথা, যে হচ্ছে আপনার আমাদের কোরআনে যেটা ছিল, ঠিক আছে, সো বিভিন্ন ভাবে তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, এটা লজিক্যাল, এটা হতে পারে, এটা তোমরা এটা কেন চাচ্ছ এরকম। বাট এটা দিয়ে তাদেরকে ম্যানিপুলেট করা যায় নাই। তারা হচ্ছে তাদের যে রাইট স্ট্যান্ড ছিল, তাদের লজিকে তারা স্ট্রং ছিল। So only with this commitment can the vision and energy of this generation be given the support they deserve. সো শুধুমাত্র মানে এই কমিটমেন্টের মাধ্যমে, যে আমরা হচ্ছে তাদেরকে বাস্তবসম্মত সলিউশন দিব, এবং এই পলিটিক্যাল ম্যানিপুলেশন, রেটরিক হচ্ছে ম্যানিপুলেট করা পলিটিক্যালি, এই ম্যানিপুলেট গুলো যেহেতু কাজ হচ্ছে না, আমাদেরকে তাদের আকাঙ্ক্ষা আশাগুলো পূরণ করার জন্য কিছু বাস্তববাদী সমাধানের কথা চিন্তা করতে হবে, বাস্তববাদী বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। সো এই কমিটমেন্ট দিলে আহ তাদের যে যে এই এই জেনারেশন যে ভিশন, তাদের যে দর্শন, চিন্তা ধারণা, তাদের যে এনার্জি, তারা যে একটা এনার্জেটিক কাজগুলো করছে, তাদেরকে প্রপারলি সাপোর্ট দেওয়া হবে, যেটা তারা ডিজার্ভ করে। বুঝতে পেরেছি আমরা? Yes, ma'am. Yes, ma'am. ওকে, ভেরি গুড। সো হাউ ডু ইউ ফাইন্ড ইট, ইন্টারেস্টিং অর বোরিং? জাস্ট সিম্পলি আস্কিং দ্য কোয়েশ্চেন। Miss Interesting. ওকে, থ্যাংক ইউ। আশা করি ইন্টারেস্টিং সবার ক্ষেত্রেই আছে। সো মোটামুটি আমরা তো দেখলাম আমাদের টেক্সট এই পর্যন্তই। এখন এটা নিয়ে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন, যে কোনো জেনারেশন নিয়ে? No, miss. ভেরি গুড, অলরাইট। সো এটাই হচ্ছে আমাদের এই পর্যন্ত আমাদের টেক্সট। এখন হচ্ছে আমরা যেটা বললাম, যে একটু এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো যে কোশ্চেন কিরকম আসতে পারে। ঠিক আছে, যে দুইটা জনরা একটু একটু প্র্যাকটিস করবো। সো আমি তোমাদের সাথে ওটা একটু শেয়ার করি। অ্যান্সারিং কোশ্চেন যে সেগমেন্ট আপনাদের থাকে, সেখানে ধরেন আপনার সিম্পলি বললাম যে আপনাদের কম্প্রিহেন্সিভ কোশ্চেন আসবে। কোশ্চেন উইল বি নট জাস্ট ডিরেক্টলি ফ্রম ইউর টেক্সট, আবার হচ্ছে টেক্সট থেকে খুব ডেভিয়েট হওয়া যাবে না। অর্থাৎ এমন কোন নতুন আপনার আইডিয়া ইন্ট্রোডিউস করা যাবে যেটা টেক্সটে নাই। আপনার টেক্সট কি আইডিয়া নিতে হবে, কিওয়ার্ডস গুলো টেক্সটেরই, মানে টেক্সটের কিওয়ার্ডস গুলোই আপনাকে ইউজ করতে হবে, আই মিন নট কপি পেস্ট, জাস্ট আইডিয়াটা, কিওয়ার্ড মিনস আইডিয়াটা। ঠিক আছে, তো কোশ্চেন কি বলা হচ্ছে, হোয়াট ডাজ জেনারেশনাল নেমিং রেফার্স টু, ওয়াই ডু পিপল নেম ডিফারেন্ট জেনারেশন। সো এই জেনারেশনের নাম দিয়ে কি রেফার করা হয় এবং কেন হচ্ছে মানুষ এই জেনারেশনগুলোকে নেমিং করছে এত ডিফারেন্টলি। সো যদি অ্যান্সার এরকম হতে পারে আমাদের, যে জেনারেশনাল নেমিং রেফার্স টু আ স্পেসিফিক টাইম রেঞ্জ, যেটা আপনাদেরকে দেখালাম, ইন টাইম লাইন উইচ ইজ ডিস্টিংক্ট ফর ইটস সোশ্যাল ডায়নামিক, যেটা হচ্ছে প্রতিটা জেনারেশনের সোশ্যাল ডায়নামিক্স যেগুলো ছিল, যে বিহেভিয়ার, থিঙ্কিং, এটিকেটস,
সালামের যেটা এক্সাম্পল দিলাম, লাইফস্টাইল, ফ্যামিলি স্ট্রাকচার, এই জিনিসগুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য। দেন why do people name different generation? People name different generation to offer a useful framework, যেটা হচ্ছে আমাদের টেক্সট এরকম ছিল একটা কথা, ফর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কম্পেয়ারিং, যাতে হচ্ছে আমরা আমাদের যে সোশ্যাল ডাইনামিক্স গুলো মডিফাইড হচ্ছে, চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, এইটাকে যাতে হচ্ছে আমরা বুঝতে পারি, কম্পেয়ার করতে পারি, এই জন্যই মেইনলি হচ্ছে আমরা জেনারেশন গুলোকে নেমিং করি ডিফারেন্ট ওয়েতে। বুঝতে পারছি অ্যান্সার কিরকম হতে পারে? ক্লিয়ার বাচ্চারা? Yes, এনিওয়ান হ্যাভ ma'am. এনি কোশ্চেন? Yes, ওকে, miss. ভেরি গুড, জি মিস। অলরাইট। এখন হচ্ছে আমরা একটু দেখি চুজ দ্য কারেক্ট অ্যান্সার কিরকম হতে পারে। ঠিক আছে, the July uprising of 2024 is an indication that political institutions should be reformed, political institutions should be removed, we need no adaptation, no student politics. এখন আপনারা হচ্ছে আমাকে একটু চ্যাট বক্স অ্যান্সারটা জানিয়ে দেন, আপনাদের কি মনে হচ্ছে কি হতে পারে, যেহেতু আমরা পড়লাম মাত্র। ইউ ক্যান ইউজ দ্য চ্যাট বক্স, জাস্ট হচ্ছে 1 2 3 4, যেটা যেটা আপনি মনে করেন সেটা লিখলেই হবে, কোনটা আপনাদের মনে হচ্ছে। ইটস আ বিট কম্প্রিহেন্সিভ, সো ইউ ক্যান ট্রাই ফর ইট। চিন্তা করার কিছু নাই যে ভুল হলে কি হবে, না হলে কিছু হবে, ভুল হইতে পারে, এটা কোনো Miss, ব্যাপার না, আমি chat তো to বললাম এটা। disabled. কোনটা? Miss, chat to disabled. ডিসেবল? ওকে ওকে, সরি, জাস্ট লেট মি চেক। আচ্ছা, চ্যাট ইনেবল করা, বাট আই গেস আপনারা অ্যান্সার দেখে ফেলেছেন, তাই না? আচ্ছা, 1। ওকে, 1, অলরাইট, সো ভেরি গুড। সো এখানে হচ্ছে আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন শুড বি রিফর্মড হবে, ঠিক আছে, বিকজ আমাদের 24-এর অনেকটা স্টুডেন্ট পলিটিক্স অনেকে অফ করতে চেয়েছিল। দেন হচ্ছে আপনার পলিটিক্যাল ইনস্টিটিউশন শুড বি রিমুভ, এটা আসলে কোনো লজিক্যাল অ্যান্সার না, কারণ পলিটিক্যাল ইনস্টিটিউশন কখনোই ডেমোক্রেটিক সিস্টেমে রিমুভ করা পসিবল না, ইভেন কোনো গভর্নেন্স সিস্টেমে পলিটিক্যাল ইনস্টিটিউশন রিমুভ করা যায় না। সো বেসিক্যালি এইম ছিল হচ্ছে রিফর্ম করা, চেঞ্জ করা, ঠিক আছে। সো বুঝতে পেরেছেন সবাই? Yes, ma'am. Yes, অল miss. রাইট, সো ইফ ইউ হ্যাভ Yes, গট ma'am. এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি নাও রিগার্ডিং No, ইংলিশ miss. ফার্স্ট পেপার। ভেরি গুড, অল রাইট। তাহলে এখন আপনারা হচ্ছে একটু ছোট একটা টেস্ট দিয়ে দেন, ইট ওন্ট টেক লং, মানে খুব অল্প সময়ের আর কি, অল্প কিছু কোয়েশ্চেন জাস্ট হচ্ছে তোমার দেখার জন্য যে তুমি পারছো নাকি, ঠিক আছে। প্লিজ চেক দ্য চ্যাট বক্স। এটা রাখো, এটার ভিতর থাকে, এটা এটার ভিতর থাকে, থাকলে ভালো হবে। তোমার তো আমার প্রশ্ন
Okay, I hope most of you are done with the exam, I think. So আপনারা এক্সাম আই গেস পারছেন। সো আমাকে একটু কেউ ইনফর্ম করবেন হাউ হাউ মাচ, মানে প্রোগ্রেস কতটুকু আর কি। সুমাইয়া, সাফওয়ান, বারিশা। সুমাইয়া শুনতে পারছো? Yes, miss. ওকে, আপনি কি এক্সাম দিচ্ছেন, মানে এক্সাম কমপ্লিট অর অনগোয়িং? DC. ওকে, ভেরি গুড। আচ্ছা, সো আপনার এক্সামটা দিয়ে সাবমিট করে দিবেন। অলরাইট, সো দ্যাট ইউ ক্যান টেস্ট ইউর সেলফ অ্যান্ড উই ক্যান অলসো ট্রাই ইউর সেলফ। ওকে, সো তোমাদের সবাইকে হচ্ছে জয়েন করার জন্য ধন্যবাদ। আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। সো ধন্যবাদ সবাইকে।